হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস থেকে মডেল 4 সলভ করব। যেখানে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ঋগ্বেদের অংশ কি? স্তোত্রম। গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম কি ছিল? বণিক গ্রাম। জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো সংখ্যায়ন। নাসিক চরিত্র গড়ে ওঠে সাতবাহন আমলে। তামিল ভাষায় রামায়ণ লেখান কম্বন। গৌতম বুদ্ধের মায়ের নাম মায়া দেবী। জৈনদের ধর্মপ্রচারককে বলে তীর্থঙ্কর। রুদ্রদামন ছিলেন শক শাসক। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদেরকে বলা হতো জবন। হেরোডোটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক। গঙ্গারিদা এই রাজ্যের রাজধানী গাঙ্গী। মহাবীর সংসার ত্যাগ করেন 30 বছর বয়সে। সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। পরবর্তী পেজ। একটি বাক্যে উত্তর দাও। মহাভারতের আদি নাম কি? জয় কাব্য। কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন? রাজা হামুরাবি। হা হয়াকার হা মহাসুকার, রয় আকার বয়স্বীকার হামুরাবি। গাথা সপ্তশতীর লেখক কি? সাতবাহন রাজা হাল। সোয়ানজাং কোন পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেন? শিলভদ্র। কস্তম্ভ খস্তম্ভ মেলানোর কথা বলা হচ্ছে। মহাভাষ্য, শূদ্রক, মিচ্ছকটিকম, জাদুমন্ত্রের সংকলন, হরিসেন ইলাহাবাদ প্রশস্তি, অথর্ববেদ, পতঞ্জলি। শূন্যস্থান পূরণ করো। জীবকের গুরু ছিলেন কি? আত্রেয়। পাণিনি লেখা ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। পিটক শব্দের অর্থ ঝুড়ি। মিনান্দার ও নাগসেনের প্রশ্নোত্তর মিলিন্ত পঞ্চহ গ্রন্থে আছে। সত্য মিথ্যা লেখো। স্ত্রীধন। গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন। এই সম্পদের উপর একমাত্র তারই অধিকার থাকত। তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন। তবে স্ত্রীধন দেওয়ার কথা সব সমাজে চালু ছিল না। রেশম পথ কি? 180 পেজে এটা রয়েছে। রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশকর হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবস্থার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। আর্য শতক কি? যেটা 92 পেজে রয়েছে। বোধি অর্থাৎ জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে 4টি সত্য পালনের উপদেশ দেন। তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হলো মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গটি হলো অষ্টাঙ্গিক মার্গ। জবনিকা কি? যেটা 182 পেজে রয়েছে। জবনিকা বলতে সংস্কৃত ভাষায় নাটকের পর্দা বোঝায়। জবান শব্দ থেকে জবনিকা শব্দের উৎপত্তি। জবান বলতে অহিন্দু বিদেশিদের বোঝাতো। গ্রিকরা এই পর্দা ফেলার কথা চালু করেছিল। তাদের জবন নাম থেকে জবনিকা শব্দটি তৈরি হয়েছিল। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? এটা 157 পেজে রয়েছে। বৈদিক যুগে গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। বৈদিক যুগে ছাত্ররা গুরুর গৃহে বা আশ্রমে থেকে পড়াশোনা করত। তখন বই ছিল না। গুরু যা শেখাতেন ছাত্রদেরকে তাই শুনে শুনে মনে রাখতে হতো। তখনকার শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক। তাই তখন গুরুকুল ব্যবস্থা গড়ে উঠেছিল। মেঘদূতম কাব্যের রচয়িতা কালিদাস। তার একটা বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? 118 পেজ ওপেন করো এবং কোশ্চেন নাম্বার 43 ফলো করো। দেখো, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা শকযুক্ত সকারি, তাই তাকে সকারি বলা হয়। ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ঋগ্বেদে গাম বলতে কি বোঝো? তোমারটা রয়েছে 66 পেজে। ঋগ্বেদে গ্রাম বলতে শুধু গ্রামীণ জনবসতি বোঝাতো না, গ্রাম বলতে ছোট ছোট জনসমষ্টিকেও বোঝাতো। গঠন: কয়েকটি আলাদা আলাদা পরিবার এক জায়গায় বসবাস করলে গড়ে উঠত ছোট্ট জনগোষ্ঠী বা গ্রাম। গ্রামের থেকে বড় জনগোষ্ঠীকে বোঝাতো জন, গণ বা বিশ কথাগুলি ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 178 পেজে রয়েছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদে দান বলেছেন। এই উপমা প্রদানের কারণ হলো নীল নদী একমাত্র জলপথ যা মিশরকে ঊষর মরুভূমিতে পরিণত হতে বাধা দিয়েছে। নীল নদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে এর উভয় তীর হয়ে উঠেছিল উর্বর ও কৃষি উপযোগী। মিশরে শীতকালে বৃষ্টি না হওয়ায় নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করা হয়। নীল নদের মাধ্যমে মিশরের বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত? 181 পেজ। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন তাম্রলিপ্তি, দামলিপ্ত, তামালিতেশ প্রভৃতি। সম্ভবত এটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। সুয়ান জাগো ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত। বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল। কুমারজীব কে ছিল, তার সম্পর্কে কি জানা যায়? লেখো। কুমারজীব ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত। তিনি বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ দর্শন প্রচারের জন্য বিখ্যাত হয়ে আছেন। কুমারজীবের বাবার নাম কুমারজান এবং মায়ের নাম জীব। তারা বৌদ্ধ ছিলেন। কুমারজীবের বাবা কুমারজান কুচি রাজার রাজগুরু ছিলেন। কুমারজীবের মা বৌদ্ধ হয়ে কাশ্মীরে চলে আসেন। তিনি বৌদ্ধ ধর্ম ও সাহিত্য পড়াশোনা করে বিখ্যাত পণ্ডিত হন। তিনি চীন সম্রাটের অনুরোধে 401 খ্রিস্টাব্দে চীনে যান এবং পরবর্তী 11 বছর তিনি সেখানেই ছিলেন। গণরাজ্য বলতে কি বোঝো? এটা 161 পেজে রয়েছে। সরি, এটা এসছেন না। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা। করে নেবে এটা, এখান থেকে এতখানি। এরপর কি রয়েছে? গণরাজ্য, যেটা 88 পেজে রয়েছে, কোশ্চেন নাম্বার 6। দেখে নাও, করে নেবে, এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি কিরকম ছিল, যেটা তোমার 110 পেজে রয়েছে, দেখাচ্ছি, করে নেবে। এখান থেকে এতখানি রয়েছে তোমার কুষাণদের শাসন পদ্ধতি, তারপরে এখান থেকে এতখানি রয়েছে সাতবাহনদের শাসন পদ্ধতি। এরপর রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করে, যেটা 152 পেজে রয়েছে, দেখে নাও। অবস্থান রয়েছে, রাজকীয় পৃষ্ঠপোষকতা রয়েছে। এই পাশে তোমার রয়েছে পাঠ্য বিষয়বস্তু, তারপর রয়েছে শিক্ষক মন্ডলী, তারপর রয়েছে কি শিক্ষার্থী। ঠিক আছে। গুপ্তামলে বাণিজ্যের কি পরিচয় পাও? 134 পেজ থেকে দেখো, এটা করে নেবে। এখানে উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর, তারপরে বাণিজ্য কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে, অন্তর বাণিজ্য রয়েছে, তারপরে পাশে রয়েছে বহির বাণিজ্য, বিনিময় মাধ্যম, এগুলো সবই রয়েছে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা, যেটা 154 পেজে রয়েছে। লং রয়েছে, একটু ভালো করে করে নেবে, এর মধ্যে অনেক ছোট প্রশ্ন রয়েছে। রোজকার জীবনে বিজ্ঞান প্রযুক্তি, বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, মৌর্য আমল, মৌর্যোত্তর যুগ, গুপ্ত যুগ, এগুলো। ওকে। এরপর কি রয়েছে?
প্রাচীন ভারতীয়ের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করে, যেটা 158 পেজে রয়েছে। দেখাই, করে নেবে। তক্ষশিলার শিক্ষা রয়েছে, শিক্ষার্থীদের বয়স, শিক্ষাকাল, পরীক্ষা ব্যবস্থা, বিখ্যাত ছাত্র সবই রয়েছে, জীবক, পানিনি, চরক সব। দেখো, তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেল ভিজিট করেছো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।